10 মে রাত ৮টায় জাহিদ হোসেন আসে নিউজ থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঈদে থামছে না ঘরমুখী জনস্রোত, কড়াকড়ি উপেক্ষা করে হেঁটে, মোটরসাইকেলে, ট্রাকে বাড়ির পথে ছুটছে মানুষ। করোনায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু, করোনা সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। এক বছর বন্ধ থাকার পর আবারও ইউরোপে যাচ্ছে সাতক্ষীরার আম, স্বাদ ও মান ভালো হওয়ায় বাড়ছে রপ্তানি। বিজিবি মোতায়েন, মহাসড়কে পুলিশের তল্লাশির পরও থেমে নেই ঘরমুখী মানুষের যাত্রা। সিএনজি, অটোরিকশায় বা প্রাইভেট কারে কিংবা পায়ে হেঁটে যে যেভাবে পাচ্ছেন ছুটছেন পদ্মা, শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা মোজাহেরুল হক, এবং মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী মঞ্জুর রহমান। মোজাহেরুল হক, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে মানুষ সমস্ত নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যাপক সংখ্যায় ঢাকা ছাড়ছেন, গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, এবং আম আ আপনারা তো অনেক দিন ধরেই এই সতর্ক করে আসছেন, কিন্তু সেটার থেকে মানুষ যে কোনো কিছু গ্রহণ করেছে সেরকম বোঝা যায় না। আসলে এই মুহূর্তে করণীয় কি? আমাদের কি করার আছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে আমাদের কি করতে হবে এটা আমাদের জানা দরকার। যেমন আমাদেরকে কোভিডটাকে কন্টেইন করতে হবে এবং আল্টিমেটলি এটাকে ইরেডিকেট করতে হবে। তার মানে কন্টেইনমেন্ট এবং ইরেডিকেশন, এই দুটা হলো আল্টিমেট অবজেক্টিভ। এটা শুধু বাংলাদেশ বলে না, সারা বিশ্বের জন্যই এই লক্ষ্যটা আমাদের মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বেশ কিছু পরামর্শ দেয় দেশগুলিকে প্রথম দিকেই, তারা কতগুলি পরামর্শের মধ্যে একটা উল্লেখযোগ্য পরামর্শ যেটা ছিল সেটা হলো যে অ্যাওয়ারনেস বিল্ডিং, মানে মানুষকে জানানো এটা সম্বন্ধে এবং কিভাবে এটা থেকে বেঁচে থাকা যায় সেটা, এবং সেই স্বাস্থ্যবিধিগুলির ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে অ্যাওয়ার করার ব্যাপারে। এবং আমার বিশ্বাস যে সরকার এ ব্যাপারে যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছেন এবং সরকারের বাইরে যারা আছেন তারাও চেষ্টা করেছেন। এবং মানুষ অনেক এখন মোটামুটি সবাই জানে যে স্বাস্থ্যবিধির তিনটি জিনিস: একটা মাস্ক পরা, সেটাও জানে; দূরত্ব বজায় রাখার বিষয়টাও জানে; হাত ধোয়া বা স্যানিটাইজ করার বিষয়টাও জানে। তার মানে তারা জানে জিনিসটা, অ্যাওয়ারনেস। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে? তারা বলেছে যে মানুষকে অবহিত করা, পাশাপাশি সম্পৃক্ত করা, একই সেন্টেন্সে কথাটা ছিল। তো মানুষকে সম্পৃক্ত করা বা জনগণকে সম্পৃক্ত করার ব্যাপারে যথেষ্ট ব্যর্থতা আছে বাংলাদেশ সরকারের। সেইখানে আমি বলবো যে আজকে যেই প্রতিফলনটা আপনারা দেখছেন, সেই প্রতিফলনটা হলো সম্পৃক্ত না হওয়ার কারণে আমি মনে করি। কারণ আপনি দেখেন যারা, কাদেরকে সম্পৃক্ত করা উচিত ছিল, আজকে এই যে মানুষের ঢল নেমেছে শহর থেকে বের হয়ে যাওয়ার, এই যে মানুষজন যাচ্ছে এবং যাওয়ার সময় যে স্বাস্থ্যবিধি মানছে না, আবার স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগও থাকছে না, এই অবস্থায় তারা কি করতে পারতো? জনগণ তারা যে বাড়িমুখো হচ্ছে এবং এই যে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে না, এই ব্যর্থতার দায় আমরা বলবো যে বিশেষ করে এই জায়গাটায় মানুষের তো একটা দায়িত্ববোধ থাকা দরকার ছিল, সেটা একটা দিক। কিন্তু এই দায়িত্বের থেকে তারা গুরুত্ব দিয়েছে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরে যেতে হবে, তাদের সাথে ঈদ করতে হবে। তাহলে কি করা উচিত ছিল এবং পৃথিবীর অন্যান্য দেশ কি করেছে আমরা যদি সেটা দেখি, তাহলে জনগণ যে এই সময়ে দেশের বাড়িতে যাবে বা আত্মীয় পরিজনের কাছে যাবে মিলিত হতে, ঈদ করতে, এইটা তো সর্বজন স্বীকৃত কথা। এটা আমরা এর আগেও দেখেছি বাংলাদেশে। এবং তাহলে কি করা উচিত ছিল? তাহলে যেটা করা উচিত ছিল, স্বাস্থ্যবিধি মেনে যাতে জনগণ তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছাতে পারে সেই ব্যাপারে সরকারের সর্বাত্মক সহযোগিতা করা। পাশাপাশি আমাদের যে সিস্টেম আছে, বিশেষ করে পরিবহন সিস্টেমটা আমাদের, তাদেরকে কিভাবে সম্পৃক্ত করে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে এই কাজটা করা যায়। কারণ জনগণকে তো আমরা প্রতিরোধ করতে পারলাম না এবং সম্ভব ছিলও না। যেইভাবে লোকের স্রোত আপনারা দেখাচ্ছেন আমাদের টেলিভিশনে, যে এই স্রোতকে বন্ধ করার তো কোনো উপায় বা সুযোগ নাই। সুতরাং যেটা করা উচিত ছিল সেটা হলো জনগণ পরিবহন সুবিধা পেত এবং পরিবহনের
মধ্যে যে ৩টা জিনিস করণীয় ছিল, একটা হলো সবাই মাস্ক পরার একটা বিষয় ছিল, আর হলো দূরত্ব বজায় রাখা, মানে যেখানে ৬টা সিট আছে সেখানে ৩ জন বসানো, যেখানে ৩টা রো আছে সেখানে ২টা রোতে লোক বসানো। এই দূরত্বটা বজায় রেখে আমরা যদি মাস্ক পরিয়ে তারপরে যদি স্যানিটাইজেশনের ব্যবস্থাটা করে আমরা যদি জনগণকে প্রথম থেকেই যাওয়ার সুযোগ দিতাম, আজকে যে ঢলটা নেমেছে এই ঢলটা নামতো না এবং স্বাস্থ্যবিধিগুলি ভঙ্গ হতো না, এবং সংক্রমণের যে এখন একটা আবহ সৃষ্টি হয়েছে যে সংক্রমণ বাড়ার, এই সুযোগটাও হতো না। সুতরাং আমার মনে হয় আমরা এটাকে, আমি যে দুটো কথা বলেছি, যে একটা হলো কন্টেইন করা আর একটা ইরেডিকেট করা, আমরা কন্টেইন করতে পারতাম। ধন্যবাদ আপনাকে। মঞ্জুর হক আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু মঞ্জুর রহমানের কাছে যাব। মঞ্জুর রহমান, ঘাট পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, যে এই বছর কি পরিমাণ মানুষ যাচ্ছে। একটা জিনিস একটু নজর দেওয়া দরকার, স্বাভাবিকভাবে এই ঘাটে কত সংখ্যক মানুষ পারাপার হন এবং এখন গত ২-৩ দিনে সেটার সঙ্গে যদি তুলনা করেন তাহলে মানুষের সংখ্যা একই রকম আছে কিনা? না, একই রকম নয়। আপনাকে আমি যদি একটু পূর্বে আরো পিছনের দিকে যাই, কারণ আপনি জানেন না থাকার কারণে এই বছর তো লোকজন কম বেশি দেশের বাড়িতে গেছে। আপনি জানেন যে এই পাটুরিয়া ঘাট হয়ে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১টি জেলার মানুষ কিন্তু যাতায়াত করে। সেই ক্ষেত্রে যে আমরা দেখেছি যে গত ৩ মাসে কিন্তু ৩ মাস আগে আরো অনেক গেছে, কিন্তু গত ৩ মাসে আরো এর চেয়েও বেশি লোকজন তারা বাড়ি চলে গেছে। তারপরে আর বিষয়টা যদি আপনাকে বলি যে গত ১৫ দিনে কিন্তু যখন ঈদ ঘনিয়ে আসছে এবং রোজা ১৫টা রোজার পরে কিন্তু আরো প্রচুর যাত্রী চলে গেছে। সর্বশেষ যেটা যদি আপনাকে আমি বলি যে গত শুক্রবার অর্থাৎ মধ্যরাতে বিআইডব্লিউটিসি থেকে যে ফেরি বন্ধ রাখার ঘোষণা দিয়ে দেন এবং সন্ধ্যার পরে শুধু রাতের বেলায় তারা পণ্যবাহী যানবাহন চলাচলের অনুমতি দেন, তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে যে যাত্রীদের যে ঢল, সেই ঢল কিন্তু কোনোভাবে আটকানো সম্ভব হয়নি। যেখানে স্থানীয় প্রশাসনও সেটা পারেনি, পুলিশও পারেনি। কারণ আপনি যে দেখেছেন যে আমরা দেখিয়েছি যে মানিকগঞ্জের দুটি সীমান্তবর্তী এলাকা আছে, একটি হলো ঢাকা-রিটা মহাসড়কের ১২বাড়িয়া, আর একটা মানিকগঞ্জ সিংড়ার হেমায়তপুর সড়কের যে ধল্লা ব্রিজ এলাকায়, সেখানে কিন্তু জোরালো চেকপোস্ট মোতায়েন করেছিলেন মানিকগঞ্জের জেলা পুলিশ। কিন্তু তারপরেও কিন্তু এইসব মানুষ, ঘরমুখো মানুষদের আটকানো যায়নি। এরপর আপনি জানেন যে গত শনিবার বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং গত দুদিন কিন্তু সেনাবাহিনী, আমরা শুধু দেখেছি যে মহাসড়কে তারা টহল দিয়েছে, এই যে চেকপোস্টগুলি বসানো হয়েছে সেই সব চেকপোস্টে এইসব বিজিবি তারা কাজ করেছে, কিন্তু ঘাটে কিন্তু তাদের তেমন আমরা টহল আমরা দেখতে পাইনি। সেই বিষয়টা যাবার পরে আজকে হঠাৎ করে আবার এই যে পাটুরিয়া ফেরি চলাচলের অনুমতি দিয়ে দিল। এইটা নিয়ে হয়েছে কি যে একটা যে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এবং আপনাকে একটা বিষয় বলি যে আমাকে স্থানীয় কয়েকজন প্রশাসনের এক ব্যক্তির সাথে আমি কথা বলেছি, বিআইডব্লিউটিসি কয়েকজন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তারাও আসলে এখন তিক্ত বিরক্ত হয়ে গেছেন যে এই ধরনের সিদ্ধান্তহীনতা। কারণ জানেন যে এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত, আর এটা নিয়ে যারা যেসব যাত্রীরা এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মুখী যাচ্ছেন, তাদের যে আসলে যে চরম দুর্ভোগ এই ঘাটে, সেটা আসলে চোখে না দেখে আসলে বিশ্বাস করা যাবে না। কারণ আমরা গত ৭ দিন ধরেই কিন্তু আমরা এই মাঠে আমরা কাজ করছি, ঘাটে এবং মহাসড়কের বিভিন্ন জায়গায় কাজ করছি। এই যে যাত্রী মানে আটকানোর জন্য যে পুলিশের যে তৎপর বা সরকারের যে তৎপর, আমরা দেখেছি ভেঙে জানায়। আপনি জানেন যে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়ার কারণে ঢাকার যে সব বাস চলাচল করে সেই সব বাস কিন্তু মানিকগঞ্জের যে বর্ডার আছে এসে তারা নামিয়ে দেয় এবং ধল্লাতে নামিয়ে দেয়। আবার ওইখান থেকে তারা ভেঙে আবার মানিকগঞ্জের আবার টেপরাতে আছে শিবালয় পাটুরিয়া ঘাটের প্রায় ১০ কিলোমিটারের পিছনে, অর্থাৎ শিবালয় উপজেলার টেপরাতে, ওখানে নামার পরে পুলিশ আবার নামিয়ে দেয়। আবার ওইখান থেকে তারা ভেঙে যাদের কাছে টাকা আছে তারা অন্য যানবাহন ভাড়া করে যায়, অথবা অনেকে দেখছি পায়ে হেঁটে চলে যায়। তো এই যে মানুষের যে আসলে দুর্ভোগ, তারপরও তারা বলেন যে না আমরা যাবই, আমরা
বাবা মার সাথে আমরা ঈদ করবো, বছর আমরা 2টা ঈদ পাই, আনন্দ এইগুলি তাদের সাথেই করতে হবে। তো মঞ্জুর, অনেক এইগুলো ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মোজাহেরুল হক, আমরা একটা বিরতিতে যাব, কিন্তু ফিরে এসে একটু জানতে চাইবো যে অনেকগুলি বিকল্প ব্যবস্থার কথাই আপনি বলছেন, কিন্তু সরকার যেই পদক্ষেপগুলি নিয়েছে সেগুলির মধ্যে একটা বড় সমস্যা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে এই সিদ্ধান্তগুলি একই রকম সিদ্ধান্ত না। বিমান চলতে পারবে, গাড়িগুলি চলতে পারবে, কিন্তু সাধারণ মানুষের জন্য যানবাহন বন্ধ। ফলে সবকিছুই যদি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে হয়তো একরকম ফল পাওয়া যেত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার যে নিরুৎসাহিত করছে ৩ দিনের বেশি ছুটি নেওয়া যাবে না, ঢাকার বাইরে যাওয়া যাবে না, সেই বিষয়গুলি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখিনি। এবং আপনি যেটি বলছিলেন যে সম্পৃক্ত করা, সেই ক্ষেত্রে সম্পৃক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ, সেটা যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নানান ধরনের পদক্ষেপ নিশ্চয়ই আছে, সেইগুলিরও আমরা কোনো লক্ষণ দেখিনি। এখনো পর্যন্ত এক্ষেত্রে সময় আছে কিনা, ঈদের আগে যা সময় আছে তাতে মানুষকে সম্পৃক্ত করে এই ক্ষেত্রে পরিস্থিতি পরিবর্তনে? একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। আমাদের সঙ্গে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা মোজাহেরুল হক। মোজাহেরুল হক, যেটি জানতে চাচ্ছিলাম যে সরকার অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছে যাতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় না যায়, কিন্তু সেই সিদ্ধান্তগুলো খুব বেশি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যদিও আমি একটু অন্যভাবে যদি দেখি যে সাধারণভাবে ঈদে অন্য বছরগুলোতে যত মানুষ ঢাকা ছেড়ে যায়, ঠিক একই সংখ্যক যাত্রী এই পরিস্থিতিতে যাচ্ছেন কিনা সে তথ্যটা, সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই, কিন্তু একটা ধারণাপ্রসূত যে বোঝা যায় সেটা হচ্ছে যে সেই সংখ্যাটা অন্য বছরের চেয়ে হয়তো অনেক কম। ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু যদি পেছনের দিকে যান, আপনি নিজে একটু স্মরণ করতে চেষ্টা করেন যে আমরা কি চিত্র দেখেছি আগের ঈদের মধ্যে। আপনি দেখেছেন ট্রেন ছাদ থেকে শুরু করে জানালায় দরজায় ঝোলা লোক পর্যন্ত আমাদের দেশে ঈদের সময় যাওয়া আসা করেছে। আপনি দেখেছেন, আমি দেখেছি লঞ্চগুলি বা নৌযানগুলি কি রকম যাত্রী নিয়ে সেগুলি যায় ঈদের সময়। এগুলি আমাদের জানা এবং সরকারও সেটা জানে। এখন কথা হচ্ছে আমরা, আপনি প্রশ্নটা করেছিলেন যে আহ এই যে আমাদের যেই কারণে আমরা এখনকার এই সীমাবদ্ধতাগুলি চেষ্টা করছি, যেমন লকডাউনের বিষয়টা। প্রথম কথা হলো, লকডাউন কখনো সারা দেশব্যাপী হয় না। লকডাউন হয় হলো যেখানে সংক্রমণের হার বেশি থাকবে সেই জায়গার লোকজন যাতে বাইরে যেতে না পারে, সেখানে যেন বাইরের লোক আসতে না পারে, এইটাকেই লকডাউন বলা হয়, এবং একটা সীমিত জায়গায়। বাংলাদেশে লকডাউনের জন্য উপযুক্ত সময় যদি এটাকে ধরা হয়, তাহলে আমি বলবো 4টি জেলায় লকডাউন দিলেই বাকি 7টি জেলায় লকডাউনের কোনো প্রয়োজন ছিল না। স্বাভাবিকভাবে মানুষ জীবনযাপন করতে পারত, অথবা সীমিত ধরনের চলাচল নিয়ন্ত্রণ করা যেতে পারত সেই সমস্ত জায়গায়। সুতরাং লকডাউনের সিদ্ধান্তটা, সারা দেশব্যাপী লকডাউনের সিদ্ধান্তটা ভুল ছিল। এটা বলে আমি যে জায়গাটা আসতে চাচ্ছি আপনাকে, আপনি বলছেন যে এখন কি করণীয় আছে। আমি বলবো যে মানুষের যেই বাঁধ ভাঙা, যে জোয়ার, মানুষের গ্রামে যাওয়ার যে যে প্রবণতাটা আমরা লক্ষ্য করছি, সরকারকে এখানে সহযোগিতা করা দরকার। এবং আমি মনে করি যে গণপরিবহন যা আছে সেগুলি খুলে দেওয়া উচিত, এবং তাদেরকে এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনগুলি চলছে। তার মানে হলো প্রতি রোতে একজন অন্তর অন্তর বসবে এবং একটা রো খালি থাকবে। এইভাবে যত ফ্রিকুয়েন্টলি, যত বেশি পরিবহন চলবে, মানুষের জন্য তত স্বাস্থ্য সুরক্ষা রেখেই চলাচল করতে পারবে। সরকারকে ইমিডিয়েটলি এই কাজটা করা উচিত, এবং গণপরিবহন খুলে দেওয়া উচিত আমি মনে করি। কারণ খুলে না দিলেও যেটা হচ্ছে সেটা হলো, এক জেলার থেকে আরেক জেলা পর্যন্ত মানুষ কষ্ট করে যাচ্ছে, আবার সেই জেলার পরিবহনে উঠছে, আবার পরের জেলায় পরিবহন, মানুষ কিন্তু যাচ্ছে। আপনি আশ্চর্য হবেন যে আমরা টেলিভিশনেই দেখেছি, আপনাদের মাধ্যমেই আপনারা জানিয়েছেন, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বাসে কিন্তু লোকজন যাচ্ছে, এবং এটা জানা সবার। সুতরাং সরকারের যেটা এখন করণীয়, আমি মনে করি মানুষের দুর্ভোগ কমানোর জন্য মানুষকে সহজভাবে কিভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেইটা স্বাস্থ্যবিধি মানিয়ে নিশ্চিত করা যায় কিনা সেইটা তদারকি করা, এবং এইটা তদারকি করা বা মনিটরিং করে যদি এই কাজটা সরকার করে, তাহলে জনদুর্ভোগ পড়বে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে অনেক মহিলা, বয়স্ক লোক এবং বাচ্চা, এই লোকগুলি, আপনি আমাকে বলেন যে কোনো একটা ফেরিঘাটে এই পরিমাণ লোকের টয়লেটের কোনো ব্যবস্থা আছে কিনা, বিশ্রামের কথা বাদই দিলাম,
তাদের অবস্থাটা কি? এই মহিলা, শিশু এবং তাদের যে টয়লেটের ব্যবস্থাটা যদি না থাকে, তাহলে আপনি এই একটা দুর্ভোগের কথাই চিন্তা করুন। আর যদি বয়স্ক লোক কেউ থাকে, তাদের কোনো বিশ্রামের জায়গা আছে কিনা, তারা কি পরিশ্রমটা করে কি হয়রানির শিকার হয়ে আজকে তারা তাদের নিজের বাড়িতে ফিরছে। সুতরাং সরকারের উচিত হবে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় তাদের গ্রামে পৌঁছানোর জন্য। কারণ সরকার যে চিন্তা নিয়ে তাদেরকে বাধা দিচ্ছিল, সেই চিন্তাটা কিন্তু সফল হতে পারেনি সরকার। সুতরাং এখন কিন্তু জনগণকে একই সঙ্গে সহযোগিতা করা মোজাহিরুল উচিত। হক, আমরা অতীতেও দেখেছি যে বাংলাদেশে গণপরিবহন আ, আ, যে স্বাস্থ্যবিধির কথা বলছেন সেইটি মানা সাধারণ সময়েই মানতে আমরা দেখি না। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতি ঈদেই আমাদের যত সিটের দরকার হয় আসলে আমাদের তত সিট থাকে না, ফলে সব জায়গায় বাস, ট্রেন, লঞ্চ সব জায়গায় উপচে পড়া ভিড় থাকে, মানুষে মানুষে গাদাগাদি করেই যায়। সেই পরিস্থিতি ফিরে আসাটা কতটুকু রোধ করা সম্ভব হবে? আমি মনে করি যে আহ, ইচ্ছা যদি থাকে উপায় হয়, আমরা জানি একটা কথা, এটাকে সম্ভব করা এমন কোনো কঠিন কাজ না। পৃথিবীর অন্যান্য দেশেও এই ঈদের সময়ে বা ক্রিসমাসের সময়ে ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, পুজোর সময়ে ট্রেনের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হয়, আমাদের দেশেও দেওয়া হয়। সুতরাং ঈদের সময়ে যেই কাজটা সরকারকে করতে হবে, এবং সরকার সেটা করেও, অনেক সময় আগাম টিকিট বিক্রি থেকে এই কাজগুলি করে। কিন্তু কথা হচ্ছে যে এই যে এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এই সমস্যাটাকে নিরসন করার এখন একটি মাত্র উপায়, কাল থেকে গণপরিবহন খুলে দেয়া এবং দূরপাল্লার যান চলাচল উন্মুক্ত করে দেয়া। জনগণের দুর্ভোগ বাড়িয়ে আমরা করোনাকে কন্টেইন করতে পারবো না। সুতরাং জনগণকে সম্পৃক্ত করে এই করোনাকে কন্টেইন করতে হবে। মোজাহিরুল হক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে, তবে কমেছে মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১,৫১৪ জন। এদিকে করোনা সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বলছেন একদিকে দেশে ঢুকেছে ভারতের ভ্যারিয়েন্ট, অন্যদিকে ঈদে বেসামাল ছুটছে মানুষ। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ। ডক্টর বেনজির আহমেদ, আমরা দেখেছি যে গত ৬-৭ সপ্তাহ ধরেই করোনার গতিটা একবার উপরের দিকে উঠে এখন যখন আবার নিচের দিকে নামছে, তখন লকডাউন শিথিল, এখন আসলে লকডাউন শব্দটা নিয়েই নানান রকমের বিশ্লেষণ হয়, কিন্তু এখন যে পরিস্থিতিটা চলছে তাতে ঈদের পরে যে আশঙ্কাটা করা হচ্ছে সেটি কতটুকু মনে করেন যে কন্টেইন করা সম্ভব, এখনো পর্যন্ত উপায় আছে কিনা? ধন্যবাদ। আমরা আসলে যে লকডাউনটা চলছে দীর্ঘদিন, আমরা এটাকে যদি বলি আন্তজেলা চলাচল সীমিতকরণ, এটাই বোধহয় সবচেয়ে ভালো টার্ম ইউজ হয়। সেইটা কিন্তু একটানা চলে আসছে এবং আমাদের যে সংক্রমণটা স্রোতের বিপরীতে কমে আসছে ধরতে গেলে বলতে হয়। স্রোতের বিপরীতে বলছি এটা যে আমাদের ভারত থেকে শুরু করে নেপাল, দক্ষিণ এশিয়ার দেশগুলো, এমনকি এশিয়ার সবগুলো দেশেই সংক্রমণ যখন বাড়ছে, তখন বাংলাদেশ কমিয়ে আনাটা এটা একটা স্রোতের বিপরীতে সাফল্য অর্জন। এবং এটা একটা কারণেই হয়েছে যে সেই ৪ তারিখ থেকে আপনি দেখুন একটানা আমাদের আন্তজেলা পরিবহন বন্ধ আছে এবং বাংলাদেশে ধরা হয় প্রতিদিন গড়ে ২ কোটি মানুষ এক শহর থেকে আরেক শহরে যায়, রাজধানী থেকে বিভিন্নখানে যায়, বড় শহর থেকে ছোট শহরে যায়। তাহলে ২ কোটি মানুষ যদি প্রত্যেকদিন যাতায়াত করে, গত ৩০ দিন যদি বন্ধ থাকে, তাহলে ৬০ কোটি চলাচল বন্ধ রাখা গেছে। এটা একটা বিশাল ব্যাপার। তার ফলে আমরা এই সাফল্যটা অর্জন করেছি। আমাদের যেটুকু দুর্বলতাটুকু ছিল সেটা হলো আমরা সবগুলো অফিস আদালত সবকিছু বন্ধ করতে পারিনি। ওটা যদি করা যেত, আমার ধারণা সংক্রমণ আরো একটু কমে আসতো। মানে আমাদের আসলে লকডাউনের মূল উদ্দেশ্যটাই হলো বাড়ি থেকে সংক্রমণ বাইরে যেতে না দেওয়া, বাইরে থেকে সংক্রমণ বাড়িতে ঢুকবে না। তো সেইটা আমরা পুরোটা পারিনি। তার ফলে আমাদের সংক্রমণটা আমি দেখছি গত কিছুদিন হলো, মনে হয় ৭ দিন বা ৬ দিন, এই ১,৫০০, ১,৪০০, ১,৬০০ আগে যেরকম কমে আসলো, ৭,৬০০ থেকে নামতে নামতে ২,০০০-এর নিচে নামলো, তারপরে কিন্তু আর নামছে না। তো এইটা এক ধরনের চিন্তা। তার মানে আমরা যতটুকু সাফল্য পাওয়ার কথা ছিল আমরা সেটা পেয়ে গেছি, কিন্তু বাকি যেটুকু সমস্যা রয়ে গেছে তার মানে হলো যে সেখানে আমাদের সংক্রমণ গুলো আছে। এখন আমরা যদি মুভমেন্টটা আরো বাড়াই, লকডাউনটা উঠিয়ে নেই, আমাদের যদি সোশ্যাল গ্যাদারিং গুলো হতে থাকে, তাহলে কিন্তু আবারও এই সংক্রমণটা ঊর্ধ্বমুখী হওয়াটা বিচিত্র না। এর পাশাপাশি আমাদের ভারতের ভেরিয়েন্টটাকে একেবারেই আমরা ইগনোর করতে পারি না।
কারণ এই ভেরিয়েন্টটা আসলেই খুবই ভেরিয়েন্ট অফ কনসার্ন বলা হচ্ছে। এটা একটা উদ্বেগের বিষয় ভেরিয়েন্টটা, কারণ এটা খুব দ্রুত ছড়ায়। এখন এটা যদি যুক্ত হয় আমাদের এই যে এখন চলাচল হচ্ছে ঈদে, আমরা এই সময় দেখছি বেশ লোক যাচ্ছে, তাহলে ধরুন হয়তোবা 5 লাখ লোক যাবে বা 4 লাখ লোক যাবে। তারা যদি 15-20 হাজার বা 8-10 হাজার বা 5-6 হাজারও সংক্রমণের ঝুঁকি নিয়ে যায়, বিভিন্ন জায়গায় যদি এক ধরনের বীজ বপনের মতো করে, তাহলে সেখান থেকে যে সংক্রমণের সংখ্যাটা বাড়বে, একটা করে ক্লাস্টারের মতো হবে, একটা করে ফোকাসের মতো হবে, সেটা যদি আমাদের সংক্রমণ চক্র তৈরি করতে শুরু করে। কেন বলছি যে ঈদের পরে 16 তারিখ থেকে যদি চলাচল উঠিয়ে নেওয়া হয়, তাহলে যদি মানে লকডাউন যদি উঠিয়ে নেওয়া হয়, চলাচলের বিধিনিষেধ, তাহলে কি হবে, ওই জায়গাগুলো থেকে ফোকাস গুলো থেকে লোকজন আবার ঢাকায় আসবে, ফোকাস গুলো থেকে চিটাগাঙে যাবে। তার মানে অনেকগুলো সংক্রমণ চক্র তৈরি হতে শুরু হবে। এই সংক্রমণ চক্রগুলো তখন যদি ঊর্ধ্বগতি পায়, অর্থাৎ আমরা যদি লকডাউন উঠিয়ে দিই আর কিন্তু আমাদের কোনো এটা নিয়ন্ত্রণের জন্য কোনো তেমন ব্যবস্থা নেই, তাহলে যদি গতি পায়, তাহলে কিন্তু আমরা হয়তোবা আগামী জুন মাস নাগাদ বা জুলাই মাস নাগাদ আবারও একটা ধাক্কা খেতে পারি। এখন সেই ধাক্কাটা কতটুকু হবে সেটা নির্ভর করবে আমরা কি ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা হলো আমাদের অভ্যন্তরীণ যে ভেরিয়েন্ট আছে, অর্থাৎ আমাদের যে স্বাভাবিক সংক্রমণ, সেটার জন্য আমরা কি কি কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। আর 2 নম্বর হলো ভারতীয় ভেরিয়েন্টটাকে বাংলাদেশে একেবারে সবখানে ছড়িয়ে যাবে, এটা যাতে না যায় তার জন্য আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি। এইটার উপর নির্ভর করবে আমাদের সামনের দিনগুলোতে বাংলাদেশে করোনা সংক্রমণের অবস্থাটা কি। ডক্টর বেনজির আহমেদ, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যখন 7,000-এর মতো প্রতিদিন রোগী হচ্ছিল, তখন আসলে আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থা এটি নিতে পারছিল না। ফলে সামনের জন্য এই ক্ষেত্রেও প্রস্তুতি থাকা উচিত কিনা, যদি কোনো কারণে করোনা বেড়ে যায় এবং 7,000-এর মতো ওই রকম একটা অবস্থায় যায়, সেটার জন্য প্রস্তুতি থাকা। কারণ এখন রোগী কম থাকার কারণে কিন্তু আবার আমরা দেখছি যে হাসপাতাল কেন্দ্রিক যেই প্রস্তুতিটা, সেটা আগের তুলনায় আবার একটু ঘাটতির দিকে যাচ্ছে। না, আমাদের কোনো মানে এখানে শৈথিল্য দেখানোর কোনো সুযোগ নেই। আমাদের উচিত হলো যে ধরুন আহ সবচেয়ে মারাত্মক কত হতে পারে, কত রোগী হতে পারে। আমরা পশ্চিমবঙ্গে যদি উদাহরণ নেই, সেখানে এখন 16-17 হাজার রোগী আছে। আমাদের তো মাত্র 6,000-7,000 রোগী ছিল। তো সুতরাং পশ্চিমবঙ্গে আমাদের চেয়ে লোক সংখ্যা কম। তো আমরা যদি ওইটার তুলনামূলক ভাবে ধরি, কিংবা নেপালের কথা ধরি, তাদের 2,000 গুণ রোগী বেড়ে গেছে। আমরা যদি ওটাকে মাথায় ধরি, তাহলে আমাদের শৈথিল্যের কোনো সুযোগ নেই। আমার মনে হয় দুটো জিনিস করা দরকার। একদিকে তো আমরা অবশ্যই চাইবো রোগী বেশি না হোক, পাশাপাশি রোগী বেশি হলে, ধরুন 7,000 রোগী হলে আমাদের কি কি ব্যবস্থাপনা দরকার, কতটুকু অক্সিজেন দরকার, কতটা বেড থাকা উচিত, ঢাকায় কতটা থাকা উচিত, চিটাগাং কতটা থাকা উচিত, এইটার একটা মূল্যায়ন করা দরকার। তারপর ধরুন এটা যদি 20,000 হয়, আল্লাহ না করুক, তাহলে আমাদের কি কি লাগবে, আমাদের কতটুকু ফিল্ড হাসপাতাল লাগবে, সেটা ঢাকায় সেই 20,000-এর কত রোগী হইতে, তাহলে আমাদের বেডের চাহিদা কত হবে, অক্সিজেনের চাহিদা কতটুকু, আইসিইউ সাপোর্ট লাগবে। এটাকে মিলিয়ে আমাদের একটা জাতীয় প্রস্তুতি নিয়ে রাখা দরকার, এবং প্রস্তুতিটা এমন থাকবে যে যাতে করে আমরা ইচ্ছে করলে এটা একটু বাড়াতে পারবো, ইচ্ছে করলে ক্যাপাসিটিটা বাড়াতে পারবো, আবার প্রয়োজন না হলে আমরা সেটা গুটিয়ে আনতে পারবো। তাতে করে আমাদের আর্থিক অনেক ক্ষতি হবে না, আমাদের অনেক কিছু লস হবে না। কিন্তু যদি সত্যি বেড়ে যায়, আমরা এখানে হাবুডুবু খাবো না, আমরা যেন সেটাকে ভালোভাবে সামাল দিতে পারি, এইরকম একটা মানসিকতা নিয়ে, এইরকম আন্ত মন্ত্রণালয় প্রস্তুতি নিয়ে, যাতে করে সবগুলো বিভাগের মধ্যে সমন্বয় থাকে। বিশেষত স্বাস্থ্য বিভাগকে এখানে নেতৃত্ব দিয়ে বিভিন্ন জেলায় উপজেলায় আমাদের যে চিকিৎসকরা আছে, তাদেরকে সেম টেবিলে নিয়ে আসা, তাদেরকে ডক্টর বেনজির ওরিয়েন্টেশন আহমেদ, করা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনায় 1 বছর বন্ধ থাকার পর আবারও দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ যাচ্ছে সাতক্ষীরার আম। বিদেশে আম পাঠাতে পেরে খুশি চাষিরা। এ নিয়ে কথা বলতে সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ব্যবসায়ী আব্দুর রহিম বাবু। আব্দুর রহিম, জানতে চাই যে আম ব্যবসায়ীরা এই বছর কতটা আম পাঠাতে পেরেছে এবং সেগুলির মান, পাঠানোর প্রক্রিয়া সবকিছু ঠিকঠাক মতো করা যাচ্ছে কিনা। জি, আম হলো গোবিন্দভোগ আর আপনার গোপালভোগ আমটা সাতক্ষীরায় আগাম পাকে। এখন আমাদের সাতক্ষীরায়
আপনার গোবিন্দভোগ আর গোপালভোগ আমরা পাওয়া যাচ্ছে, আর সরিকাস, এই 3টি আম আমাদের জেলা মহোদয় অফিসার, কৃষি অফিসার আর ডিসি স্যারের নির্দেশে আমরা এইটা ভাঙতেছি আর বিক্রি করতেছি। এই আম বিদেশে যে পাঠানো হচ্ছে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে, সেটির জন্য আলাদা কোনো প্রক্রিয়া করতে হচ্ছে কিনা, সতর্কতা করতে হচ্ছে কিনা, উৎপাদন থেকে শুরু করে ভাঙা পর্যন্ত? জি জি, বিদেশে যে আমগুলো বাংলাদেশ থেকে আমরা অন্তত সাতক্ষীরার থেকে যেগুলো যায়, এগুলো আমরা আলাদা প্রসেসিং ভাবে আমাদের কাছে তৈরি হয়। এইটা আমরা অন্যভাবে ট্রিটমেন্ট হয় গাছের থেকে, আর এর সিস্টেম একটা আলাদা, যাতে বিদেশে যায় আমের গায়ে কোনো দাগ থাকে না, কোন রকম আমের কোনো একটা খুঁত থাকে না। তা যেভাবে আমাদের দাম দিচ্ছে, এই দামে আমাদের চাষিরা কিংবা আমরা ব্যবসায়ীরা হাটে যে লোক এসে আম, গোবিন্দভোগ যে আমটা, এই আমটা কিনতে আপনার 2500, 2600 এরকম দামে, 2700 বিক্রি হচ্ছে মাঝে মাঝে। তা আমাদের সরকারি ভাবে বিদেশে যে আমরা যাচ্ছে, এরা অনলি আমাদের 2700 টাকায় দাম দিচ্ছে, তাতে আমাদের চাষিরা, ব্যবসায়ীরা আমরা মার খাচ্ছি। এইটা হলো প্রসেসিং করা আম। যদি এইটা একটু দাম বেশি পাওয়া যেত, সরকার যদি আমাদের প্রতি এইটা একটু নজর দিত, তাহলে আমরা একটু লাভবান হতাম। আর সাতক্ষীরা যাও, এবারে ঝড় বর্ষা নেই বিদায় আমটার উপরে কোনো বাধা বিঘ্ন আসেনি। তা আমাদের আম ধরন একটু কম আছে, তারপরে আমটা আমাদের যতটুকু হয়েছে আমাদের নষ্ট হয়নি। গতবার যেমন আমাদের আম পানে নষ্ট হয়েছিল, এবার নষ্ট হয়নি। এই দিকটা আমাদের চাষিরা আমরা সঠিক আছি, তারপরে ধরন কম আর কি, ফলন কম আমাদের। ফলন কম হয়েছে, কিন্তু আরেকটা জিনিস জানতে চাই যে এবার কি পরিমাণ আম বিদেশে পাঠানো হচ্ছে এবং বাংলাদেশেও চাহিদার কতটা আপনারা পূরণ করতে পারছেন? ইনশাল্লাহ সাতক্ষীরার চাহিদা, গতবার যদি আম পানে না নষ্ট হইতো, যে চাহিদাটা ছিল ততটা পূরণ করতে পারবো না সাতক্ষীরার আম, তাহলে মোটামুটি বাংলাদেশের সবাই কাঁচা আম পৌঁছে যাবে আশা আছে। কম বেশি সাতক্ষীরার আম সবাই খেতে পারবে, এতটুকু উৎপাদন সাতক্ষীরায় হয়েছে। আর তাতে বিদেশেও গেলেও আমাদের বাংলাদেশ জন্য তেমন কোনো ঘাটতি পড়বে না, এটা আমরা আশাবাদী। আমরা কৃষকদের কাছে আর আমরা ব্যবসাদার, আমরা তাদের কাছে শুনেছি, আমরা মাঠভাবে ঘুরেও দেখেছি, বিদেশে মোটামুটি যেভাবে আম যায় সেইভাবেও যদি যায়, তা আমাদের বাংলাদেশের সকল মানুষ আমাদের সাতক্ষীরা আম খেতে পারবে, এটা আমরা আশাবাদী। সাতক্ষীরার আমটা যেহেতু অন্য অঞ্চলের চাইতে একটু আগে আসে, ফলে সেক্ষেত্রে দাম পাওয়া আপনাদের জন্য বেশি সুবিধাজনক হওয়া উচিত ছিল না? আমাদের বাইরের ডিস্ট্রিক্টগুলোর থেকে বাংলাদেশের আমাদের সাতক্ষীরা আমরা এই জন্য আগে পাকে, আমাদের মাটি সুন্দর, আর আমাদের আমের ওপরে যে আমরা করি সুন্দর পরিবেশ, আমাদের কৃষি বিভাগ আমাদের তারা মাঠে গিয়েই সরজমিনে আমাদের প্রশিক্ষণ দেয়, আর আমাদের সাথে তারা সবসময় থাকে, যে কোনো আমরা ফুল আসার টাইম হয় সেইখান থেকে থাকে, যার জন্য আমাদের আমরা প্রসেসিং এ আমরা আগে থাকি, আর আমাদের মাটি ভালো, যার জন্য আমাদের অন্য ডিস্ট্রিক্টের ছাড়া আমাদের দাম পাওয়ার কথা বেশি, সেইভাবে আমরা পাই না। আব্দুর রহিম বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।